রেজাল্টটা কবে আসবে, পরীক্ষাটা কেমন হইলো? আর যেহেতু বাংলাদেশ বার কাউন্সিল কি করে না, 100টা প্রশ্নের এমসিকিউ সঠিক উত্তর কিন্তু তারা প্রদান করে না। তো আমরা দেখার চেষ্টা করব সঠিক অ্যান্সার গুলা কোনগুলা হতে পারে, আর পরীক্ষাটা কেমন হইলো। পরবর্তী পরীক্ষা কিন্তু নভেম্বরে, মনে রাখবেন। তো চলুন শুরু করা যাক, আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। আর যেই পরীক্ষার প্রশ্নপত্র যদি আমরা বলি, যারাই ভালো করে পূর্ব থেকে 3 মাস 4 মাস 6 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন, ওনাদের জন্য কোনো ব্যাপারই না। 70 থেকে 80টা প্রশ্ন একদম কমন ছিল। মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন ছিল খুবই ডিফিকাল্ট। এর বাইরে 2-3টা প্রশ্ন ছিল যেটা আসলে প্রশ্নগুলোর মধ্যেই ভুল ছিল। তো ওভারঅল আপনাদেরকে একটা কথাই বলবো, যারা পরীক্ষা দিয়েছেন কনফিডেন্টের সাথে, যদি ফেলও করেন, 50 নাও পান, কোনো সমস্যা নাই। জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ রাখেন। নভেম্বরে যে পরীক্ষাটা হবে সেটাতে অবশ্যই অবশ্যই আপনি অ্যান্সার করতে পারবেন, পাশ করবেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা রেগুলার পড়াশোনা করি না, পরীক্ষা যখন সার্কুলারটা দেয় 1 মাস পড়াশোনা করে চিন্তা করি যে আমরা পাশ করব। তো যাই হোক, যেহেতু বাংলাদেশ বার কাউন্সিল কি করে না, 100% অ্যান্সার দেয় না, তো আমরা জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো সবার কাছে পৃথক পৃথক সেট থাকতে পারে, এই জন্য প্রশ্ন নাম্বার গুলো নাও মিলতে পারে। তো এই জন্য আমরা প্রশ্নটা বলে দিব, তার উত্তরটাও বলে দিব, জাস্ট আপনি দাগিয়ে নেবেন। আমার কাছে যে সেটটা আছে, এখানে সর্বপ্রথম 5টা প্রশ্নই করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল রুলস অর্ডার থেকে। সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে যে একজন আইনজীবী কি করবেন না, কোনো আইন পেশার বাইরে অন্য কোনো চাকরি ব্যবসা এগুলো করবেন না। এই যে আচরণ বিধিটা কোনটার মধ্যে গিয়ে পড়ে? তো এটা হচ্ছে যে পাবলিক এট লার্জ, জনসাধারণের প্রতি আইনজীবীদের যে আচরণের কথাগুলো বলা আছে তার মধ্যে পড়ে। 2 নম্বরে হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল 3 সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে 3। এরপরে যদি আমরা দেখি, আমাদের যেটা বলতেছে যে বার কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত হয়, তো 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান কে হবেন? অ্যাটর্নি জেনারেল। আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে দাখিল অভিযোগের সাথে কত টাকার ফি জমা করতে হয়? তো এটা হচ্ছে 500 1000 টাকা ফি জমা করে কি করতে হয়, মামলাটা দায়ের করতে হয়। এই 5টা ছিল রুলস অর্ডার এবং ক্যানন থেকে। তো আমরা যদি দেখি এখানে মোটামুটি রুলস থেকেও আপনার মোটামুটি যদি দেখি, আপনার ক্যানন থেকে ছিল একটা, রুলস থেকে ছিল 3টা, এবং অর্ডার থেকে 3টা, ক্যানন থেকে একটা, এবং রুলস থেকে হচ্ছে একটা। টোটালি 5টা দিয়ে কিন্তু আপনার শেষ হয়েছে। তো আশা করি 5-এর মধ্যে 5 আপনার না পাওয়ার কোনো কারণ নাই। এরপরে চলে আসি আমরা, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্যানাল কোড অপশন। তো প্যানাল কোডের ক্ষেত্রে এখানে যেটা বলতেছে যে 6 নম্বরটা, মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে এক্সকে অভিযুক্ত করা হলো, তাহলে বাড়ানো প্রুফ কার কাছে? তো 106 ধারা অনুযায়ী আমরা প্যানাল কোডের জানি যে যার কাছে একটা পার্টিকুলার নলেজ আছে, অর্থাৎ এই অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করবে। 110 ধারা থেকে তারপরে প্রশ্নটা করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রিজাম্পশন অফ ওনারশিপ, মালিকানার ক্ষেত্রে যে ধারণাটা, যিনি দখলে আছেন উনি স্বাভাবিকভাবে মালিক, এটা আমরা ধরে নিব। সেটা হচ্ছে 110। এরপরে যেটা করা হয়েছে, 90 নম্বর সেকশন থেকে প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে যদি যথাযথ হেফাজত থেকে 30 বছরের পুরাতন দলিল কি করা হয়, বের করা হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে 30 বছরের পুরাতন দলিল। এরপরে যদি আমরা দেখি, আমাদের পূর্ববর্তী দণ্ডাদেশের খারাপ চরিত্র সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক এভিডেন্স হবে। তো আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে যে আমাদের সাক্ষ্য আইন রিলেটেড, প্যানাল কোডটা পরে আসবে সাক্ষ্য আইন রিলেটেড। তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে পূর্ববর্তী দণ্ডাদেশের খারাপ চরিত্র 54 ধারায় প্রাসঙ্গিক। এরপরে যদি আমরা দেখি একই কাজের অংশ, রেস জেস্টে বা সেম ট্রানজাকশন 6 নম্বর ধারাতে দেওয়া আছে। বিচারক ও বিচারিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে ক্ষমতা আদালত প্রদান করেছে, এটা হচ্ছে 114 ধারাতে কিছু প্রিজাম্পশন আছে, এর ভিতরে এগুলাই হলো আমাদের যে বিচারক এবং দাপ্তরিক কার্যাবলী যথাসময়ে হয়েছে বলে আমরা ধরে নিব। এটা ছাড়া টিপসই শনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের মতামত যেটা, সেটা 45-এ প্রাসঙ্গিক। এরপরে যদি আমরা দেখি বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত বিষয়ে জেরা করা যায় কিনা, তো এটা উত্তর হচ্ছে যে আদালতের অনুমতিক্রমে করা যায়। এরপরে হচ্ছে ফ্রড ভেনিসিয়েট এভরিথিং, এটার সঠিক অ্যান্সার হবে 44।
এরপরে যদি আমরা দেখি যে সাক্ষ্য আইনের 65 ধারা অনুযায়ী কয়টা ক্ষেত্রে, তো 7টা ক্ষেত্রে কি করা যায়, সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়। এরপরে যেটা সেটা হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি কি ডাইরেক্ট, এই শব্দটা মনে রাখবেন, ডাইরেক্ট। আর এভিডেন্স অ্যাক্ট 1872-এর 14 ধারার নিচের কোনটি মানসিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত নয়। এখানে প্রশ্নটা কিন্তু হয় এবং নয়ের মধ্যেই পার্থক্যটা ঘটে। যেহেতু নয় দেওয়া আছে, এটা সঠিক অ্যান্সারটা যদি আমরা দেখি সেটা হবে যে মোটিভটা হবে। এখানে ভুল হয়েছে আমাদেরও, ভুল হইতেই পারে, আপনি এরকম কনফিউশনে যাবেন, তাহলে মোটিভটা হবে সঠিক অ্যান্সার, সৎকর হবে মোটিভ। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের 19-এ যেটা বলতেছে যে মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে, এটা কত ধারায় আছে, 134-এ। কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে, তো আমরা জানি হোস্টাইল উইটনেস যখন হয় তখন আপনিও জেরা করেন, বিবাদীও জেরা করে, তার মানে হচ্ছে বৈরী সাক্ষী। এরপরে পাবলিক ডকুমেন্ট নয় কোনটি, তো পাবলিক ডকুমেন্ট নয়ের কয়েকটি ক্ষেত্রে এটা হচ্ছে যে বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবানবন্দি। এরপরে যদি আমরা দেখি যে দস্যু চুরি কখন দস্যুতা হবে, যখন আপনার তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকবে। আর এখানে একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপ্রায় তাকে একটি মরুভূমিতে রেখে আসলো, শিশুটির মৃত্যু হয়নি। এক্স কোন অপরাধ করেছে, তো এক্ষেত্রে এক্স কি করেছে, খুনের চেষ্টা করেছে, তাহলে সে কি করেছে, খুনের চেষ্টা করেছে। সঠিক অ্যান্সার হবে আমাদের 22-এর এরপরে যদি 23টা দেখি আমরা পেনাল কোড থেকে প্রশ্নটা, এক্স ওয়াই এর স্বর্ণের আংটিটি ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই এ বিনিময়ে কিছু টাকা না দেওয়া পর্যন্ত আংটিটি এক্স এর নিজ দখলে রাখবে। এক্স এর অপরাধটা কি, তো এটা হচ্ছে সে কি করেছে, চুরি করেছে, যেহেতু সে সম্মতি ছাড়া নিয়ে গিয়েছে। এরপরে যদি আমরা দেখি আইন বলে বাধ্য এবং ভুল ধারণার বশত নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ অপরাধ না। আমরা জানি যে যদি কে বাউন্ড বাই ল হয়, 76 বলতেছে যে অপরাধ না, 76 ধারা। এরপরে যেটি আমাদের সেটা হচ্ছে যে এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে বি এর ঘর পুড়ে দেওয়ার ভয় দেখায়। উক্ত অপরাধ পেনাল কোডের কোন ধারাকে আকৃষ্ট করে, 503 ক্রিমিনাল ইন্টিমিটেশন। বি একটি দেওয়ালে ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বি কে সেখানে তালাবদ্ধ রাখে, এটা হচ্ছে অবৈধ কি আটক। এরপরে যদি আমরা দেখি অসাধুভাবে তথ্য গোপনকরণ নিম্ন কোনটির সাথে সম্পর্কযুক্ত, প্রতারণার সাথে সম্পর্কযুক্ত। 28-এর মধ্যে আমরা যদি দেখি যে 500 ধারা অনুযায়ী মানহানির সর্বোচ্চ শাস্তি, এটা হচ্ছে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড। নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধান সম্পর্কিত নয়, সেটা হচ্ছে প্রতারণা বা ফ্রডের জিনিসটা। 9 বছরের শিশু কর্তৃক কৃত কাজ কোনো অপরাধ নয়। অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত যদি কোনো অর্থদণ্ড হয় তাহলে সর্বোচ্চ 4 মাস হবে আপনার কারাবাস। আর যেটা হচ্ছে 149 ধারা থেকে প্রশ্নটা এসেছে, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন লোকেরা বেআইনি সমাবেশ করে, সেটা 149 অপরাধ। এরপরে পেনাল কোডের কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি পরিপন্থী পাবলিক ট্রাঙ্গুয়ালিটি যে আমাদের চ্যাপ্টারটা আছে 8 নম্বরে, এই চ্যাপ্টার নাম্বারটা জানতে চেয়েছে। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য দুষ্কর্মের সহায়তা বা অ্যাবাটমেন্ট, এটা হচ্ছে যে 3টা উপাদান, এসিআই, এইড করা, কনস্পিরেসি করা, ইনস্টিটিউশন করা। অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন, এটা সঠিক অ্যান্সার হবে 2জন ব্যক্তির প্রয়োজন। তাহলে অপরাধমূলক ক্রিমিনাল কনস্পিরেসি করার জন্য 2জনের প্রয়োজন, 5টা সঠিক হবে না, 2 নাম্বার 2জন, এটা মনে রাখবেন, 2জন। এরপরে যদি আমরা দেখি এক্স জেড কে খুন করার জন্য ওয়াই কে প্ররোচিত করে, ওয়াই উক্ত প্ররোচনা অনুসারে জেড কে ছুরিকাঘাত করেন, জেড জখম হয়ে আরোগ্য লাভ করে, এক্স কি অপরাধ করেছে, তাহলে সে খুনের প্ররোচনা দিয়েছে। এরপরে যদি আমরা দেখি দাঁতের বিচ্যুতি ডিসলোকেশন যদি হয়, তো এটা হবে আমাদের একটা কি গুরুতর আঘাত, গ্রিভিয়াস হার্ট। এরপরে যদি আমরা দেখি খুন সহ ডাকাতি, এটা আমাদের 396 ধারা আছে, যার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। তাহলে 396টা আমরা গুরুত্বপূর্ণ।
এরপরে যদি আমরা দেখি অফেন্স দেওয়া আছে 40 নম্বর সেকশনে, অফেন্স ডেফিনেশনে দেওয়া আছে। এরপরে আমাদের জন্য যেটা সেটা হচ্ছে যে সিটি ক্রিমিনাল ট্রেসপাস, অপরাধমূলক অনধিকার প্রবেশের হচ্ছে শাস্তি দেওয়া আছে 447-এ। স্থাবর সম্পত্তি বন্ধকগ্রহীতা রেহান মুক্ত বা দখল মুক্ত করার মামলার তামাদি মেয়াদ 60 বছর। তামাদি আইনের যে 60 বছর রিলেটেড যে আমাদের তিনটা কি দেওয়া আছে, 147, 148, 149, ওই 147 থেকে প্রশ্নটা করা হয়েছে। এরপরে হচ্ছে সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল দায়েরের সময়সীমা হচ্ছে আমাদের 30 দিন। সুখাধিকার সম্পত্তির সরকারের বিরুদ্ধে 60 বছরে অর্জিত হয়। এরপরে যেটা বলতেছে যে 12 বছরে দখল উদ্ধারের মামলা দায়ের করতে হবে, এটা কোথায় আছে, 144 ধারায় আছে। বংশগত পদ উদ্ধার, এটা হচ্ছে আমাদের 12 বছর। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ফলে ক্ষতিপূরণ 3 বছর। তামাদি আইনের 5 ধারার সময় বৃদ্ধি করা যায় না, কিসের মধ্যে, মূল মোকদ্দমা। তামাদির মেয়াদ অন্তে দাখিলকৃত মোকদ্দমা বিবাদী কর্তৃক তামাদের বিষয়ে আপত্তি উপস্থাপিত হয়নি, তো মামলাটি কি হবে, খারিজ হবে তামাদি আইনের 3 ধারা মোতাবেক। খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি কতদিন, সেটা হচ্ছে যে আমাদের কত, 6 মাস। 30 দিনটা হবে না, সঠিক অ্যান্সার হবে 6 মাস। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের বিলম্বিত দেনমোহর আদায়ের মামলার তামাদি 3 বছর। মোহরানা যেটাই হোক 3 বছর। ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়া বা পলাতক আসামির উপস্থিতির জন্য 2টি বাংলা পত্রিকায়, জাতীয় পত্রিকা কি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়। অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সিআরপিসির কোন ধারার মধ্যে শর্ত আরোপ করা হয়েছে, 195 থেকে 199, তো এখানে 195 দেওয়া আছে, এটা সঠিক অ্যান্সার। আদালত কোন ধারার মধ্যে চার্জশিটের কি করতে পারে, চার্জ অল্টার করতে পারে, 227-এর ক্ষমতা বলে। এরপরে যদি একটু ঝাপসা আমরা দেখি সেটা হচ্ছে দায়রা আদালত 360 দিনে কি করবে, মামলাগুলা নিষ্পত্তি করবে। এরপরে ম্যাজিস্ট্রেট কোন ধারার ক্ষমতা বলে নিজে থেকে নিজে মামলা আমলে নেন, 190 সাবসেকশন 1 ক্লজ সি। 144 ধারায় যে ইনজাংশন জারি করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক, এটা সর্বোচ্চ 2 মাস থাকতে পারে, 2 মাস। এরপর যদি আমরা দেখি 200 ধারায় নালিশ শপথপূর্বক পরীক্ষা করা কি করা, 200 ধারা AA ক্লজের যে নালিশ সেটা আবশ্যিকভাবে কি করতে হয় না, শপথপূর্বক পরীক্ষা করার দরকার হয় না। এরপরে যদি আমরা দেখি যেই অনিয়মের কারণে কি হয়, মামলা বাতিল হয়ে যায় না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারা মতে কিছু অনিয়ম হলেও মামলার কার্যক্রম বাতিল হয় না, তো এটা হচ্ছে 529, যে মোটামুটি 9টা অনিয়ম হলে মামলা বাতিল হয় না। তো এখানে ধারা নাম্বারটা জানতে চাইছে, আমরা দেখতেছি অনেক প্রশ্নের মধ্যেই তারা ধারা নাম্বারটা জানতে চাচ্ছে, সাবসেকশনটাই জানতে চাচ্ছে, তার মানে পড়ার ধরনটা আরো চেঞ্জ করতে হবে। প্রশ্নপত্রটা কিন্তু খুবই কঠিন হয়েছে, যারা নিয়মিত পড়াশোনা করেননি তাদের জন্য। যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ডাদেশ, তাহলে আমরা সরাসরি কি করব, হাইকোর্টে আপিল দায়ের করব। এরপরে হচ্ছে যে 54 ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, 9টি ক্ষেত্রে। ফৌজদারি আদালতের ইনহেরেন্ট পাওয়ার দেওয়া আছে 561-এ, যেটাতে আমরা কোয়াশমেন্টও বলি। প্রসেস ফি না দেওয়ার কারণে নালিশ ফেরত যায় 204-এর সাবসেকশন 3-তে। ম্যাজিস্ট্রেট কর্তৃক বিরোধীয় মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান উল্লেখ আছে, তো আসলে ম্যাজিস্ট্রেটি মামলায় যুক্তিতর্ক শুনানির কোনো বিধান নাই, শুধু দায়রা আদালতের এই অপশনটা দেওয়া আছে। সিআরপিসি অনুযায়ী 249 ধারা মতে মামলার কার্যক্রম স্টপ নিম্নোক্ত কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়, নালিশি মামলা হইলে, সিআর মামলা হইলে কি নয়, প্রযোজ্য নয়। এরপরে যদি আমরা দেখি মৃত্যুদণ্ড কনফার্ম করতে হয় হাইকোর্ট বিভাগ দ্বারা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কমপ্লেইনিং আপিল করবে দায়রা জজ আদালতে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ড প্রদান করতে পারে 5 বছর, যেহেতু উনি বাই ডিফল্ট একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। দায়রা আদালত খালাস অব্যাহতি প্রদান করেন 265C এর ক্ষমতা বলে। ম্যাজিস্ট্রেট যে কোনো আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে 205 এর ধারা বলে অব্যাহতি দিতে পারেন।
যাত্রাপথে আমরা জানি যে যে জায়গায় অপরাধ করবে ওই ওই জায়গায় বিচার করা যাবে, যেমন একটা উদাহরণে ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তিনও জায়গায় করা যাবে, যেহেতু ওই জায়গা দিয়ে উনি কি করেছেন, ভ্রমণটা করেছেন। এরপরে যদি আমরা দেখি 71, জাহাজের মালিক এ তার জাহাজের প্রতারণামূলকভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখ করে বিয়ের সাথে বীমা চুক্তি করে। এক্ষেত্রে চুক্তিটি, এটা অনেকেই ভুল করেছেন, এটা রেসিশন হবে, অর্থাৎ রদ হবে, বাতিল হবে না। চুক্তি রেসিস্ট হয়, চুক্তি বাতিল হয় না, দলিল বাতিল হয়। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 72, প্রিজামশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টি, দলিল সংশোধনের ক্ষেত্রে 32 নম্বর ধারা, যে পক্ষদের উদ্দেশ্যটা কি ছিল এই সম্পর্কে একটু ধারণা নেওয়া। বায়না চুক্তি প্রবলের ক্ষেত্রে আমরা জানি আপনার বাকি টাকাটা কি করতে হয়, মামলা দায়ের করার সময় আদালতে জমা করতে হয়। এরপরে যেটা হচ্ছে, এ কর্তৃক নির্মিত বাড়ির ছাদের প্রান্ত বি এর জমির উপর বিস্তৃত হয়েছে, এক্ষেত্রে তাই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে বি এর প্রতিকারটা কি। তো এইটার ক্ষেত্রে একটু ডাউট বা প্রশ্নটা একটু কনফিউজিং মূলক, সেটা হচ্ছে যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বইয়ে কি জানি, ম্যান্ডেটরি ইনজাংশন জানি, কিন্তু এখানে আদেশমূলক নিষেধাজ্ঞার কোনো অপশন কিন্তু আমাদের আইনে নাই। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হওয়ার কথা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, কারণ এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যেই আমরা কি পাবো, যে ম্যান্ডেটরি ইনজাংশন পাবো, যাতে সে এটা ভেঙে ফেলে। তো এখন যেহেতু অপশনে আমাদের আদেশমূলক দেওয়া আছে, রিসিভার নিয়োগ এটা তো আমাদের হবে না, অস্থায়ী নিষেধাজ্ঞা এটা তো আমাদের দরকার নাই, হবে না। তার মানে কনফিউশনটা আসতেছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং আদেশমূলক নিষেধাজ্ঞার মধ্যে। এখন 1 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে আমরা কনফিউজিং প্রতিটা বছরই প্রশ্ন থাকে, তো এটাকে সঠিক অ্যান্সার ধরে নিতে হবে। তবে এখানে ম্যান্ডেটরি ইনজাংশনটা যদি দিত তাহলে অপশনটা দিলে ভালো হইতো, যেহেতু অপশনে আছে আমাদের আদেশমূলক, কিছু করার নাই। তাহলে কটাকে আমরা সঠিক অ্যান্সার ধরে নিব, ক হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা। এরপরে 75টাতে যদি আমরা যাই, বাদী একটি ফৌজদারি বিষয় কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন। তো নর্মালি ফৌজদারি মামলা কে করা যায় না, নিষেধাজ্ঞা দেওয়া যায় না, তো এই জন্য নামঞ্জুর হবে। এ এবং বি এর মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গের জন্য বি কর্তৃক আনীত মামলায় আদালত চুক্তির সত্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়ের সাথে নির্ণয় করতে পারেন না। এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই, এটা মনে রাখবেন, কনফিউজিং প্রশ্ন। তারপরেও নিকটবর্তী যেটা হইতে পারে, এখন তারা অপশনে কোনটা রেখেছে তারাই জানে, সেটা হচ্ছে আদালত ক্ষতিপূরণের আদেশ দিবেন না। মূল কথাটা হচ্ছে যখন নির্ণয় করতে পারেন না, আদালত কি করবেন, ওইটার ক্ষেত্রে চুক্তিটা প্রবল করবেন না, চুক্তিটা প্রবল করবেন না। তো নর্মালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুক্তি প্রবল না করলে আদালত কেন ক্ষতিপূরণের আদেশ দিবেন, অথবা অনেক ক্ষেত্রে চুক্তি প্রবল না করে কি করতে পারেন, নানা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। তো এখানে সঠিক অ্যান্সার যদি আমরা বলি কোনোটাই না, এটা কনফিউজিং একটা প্রশ্ন, যেহেতু আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। আর বাংলাদেশ বার কাউন্সিল যেহেতু কি করে না, আপনাদেরকে অ্যান্সার গুলা দেয় না, তো এই জন্য এইটা আপনার ডাউটফুল থেকেই যাবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে 29 ধারা থেকে দ্বিতীয়বার আমরা কম্পেনসেশনের জন্য মামলা দায়ের করতে পারবো না। মামলা চলাকালে নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায় দায়িত্ব নিয়ন্ত্রিত হয় সিপিসি দ্বারা। এরপরে জীবন সত্ত্বে একটি জমির অধিকারী এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে ভাবি উত্তরাধিকারী সি এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করবে, ঘোষণামূলক ডিক্লারেটরি স্যুট করবে। অস্থাবর সম্পত্তি সুনির্দিষ্ট যে প্রতিকার আইনের 11 ধারা এসেছে যে কয়টা ক্ষেত্রে আমরা মুভেবল প্রপার্টিকে উদ্ধার করতে পারি, 4টা ক্ষেত্রে। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার মধ্যে আদালত দেওয়ানি মোকদ্দমার শুনানি সমাপ্ত করবে। এই প্রশ্নটা কনফিউজিং, অর্থাৎ এইখানে নর্মাল জেনারেল দুটা নিয়ম আছে, চূড়ান্ত শুনানি, শুনানির তারিখ নির্ধারিত হওয়ার 120 দিনের মধ্যে আদালত প্রিএম্পটরি হিয়ারিং শুরু করবে, এরকম একটা অপশন আছে। আর আদালত এই যে চূড়ান্ত শুনানি 120 কর্মদিবসে শেষ করবে। তো প্রশ্নটা তারা আসলে যেটা করতেছিল, সেটা চাইছিল, সেটা হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ হওয়ার কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু করবে, কিন্তু এই শুরুটা সমাপ্ত করা, তার মানে এটা হচ্ছে টাইপিং মিস্টেক। এর সঠিক অ্যান্সারটা তাদের কম্পিউটারে যেটা সেট করা আছে সেটা হচ্ছে 120 দিন, এটা মনে রাখবেন, 120 দিন। বার কাউন্সিলের উচিত এগুলো একটু ভালো করে দেখা, কারণ হচ্ছে যে 1 মার্কের জন্য ছাত্রছাত্রীরা এদিক থেকে সেদিক হয়ে যায়। তো তারা যদি 4টা 5টা প্রশ্ন ডাউটফুল রেখে দেয়, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না।
তাহলে এই 81টা সঠিক অ্যান্সার কিন্তু ক হবে, 120 দিন। প্লিডিং এর উপাদান 9, গুরুত্বপূর্ণ সাক্ষী। 30 ধারা অনুযায়ী সমন পেয়েও সাক্ষী না আসলে 500 টাকা জরিমানা করা যায়। গুরুতর অসুস্থ থাকলে সিপিসির 59 ধারা অনুযায়ী মুক্তি পেতে পারে। এরপরে আদেশ থেকে বিধিগুলাও তারাই বা চাচ্ছে নতুন বার, এর আগে কোনোবার এইভাবে স্পেসিফিক বিধি কিন্তু চায় নাই, এইবারই প্রথম চাচ্ছে। এখানে আমরা জানি 110 দ্বারা কি করা যায়, বাদী বিবাদী যুক্ত করা যায়। তো এখানে স্পেসিফিক ভাবে বিধি হচ্ছে 10, উপবিধি হচ্ছে 2, এটা দ্বারা বাদী বিবাদী স্ট্রাইক আউট করা যায়। ডিক্রি প্রদানকারী আদালতে রিভিউ আমরা কি কারণে করতে পারি, উপরে সবগুলোর কারণে, যতগুলো কারণ দেওয়া আছে সবগুলোর কারণে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে সিভিল প্রসিডিওর অনুযায়ী আপিল আদালত কি করতে পারে, এটাও উত্তর হবে উপরে সবগুলোই করতে পারে। স্থানীয় তদন্ত 3 মাস সময় পাবে। আর নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকারি উন্নয়ন প্রকল্পের হস্তক্ষেপের জন্য একতরফা নিষেধাজ্ঞা দেওয়া যায় না, এটা নতুন রুল যুক্ত করা আছে রুল 5 এর মধ্যে। দেওয়ানি মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা, এই শব্দটা আসলে যেটা বলবো যে নর্মালি আমরা সংবিধান নিয়ে যদি কোনো মামলা হয়, এগুলো হয়, সেগুলো দেওয়া আছে। কিন্তু শাসনতান্ত্রিক ব্যাখ্যার ক্ষেত্রে জড়িত বলে আদালত কি করবে, নোটিশটা দিবে অ্যাটর্নি জেনারেলকে, এটা মনে রাখবেন, অর্ডার 27-এ দেওয়া আছে। তো নর্মালি কিভাবে, আপনি যদি এটাও না জানতেন, রাষ্ট্রপতিকে নোটিশ দেওয়া যায় না, সুপ্রিম কোর্ট নিজেকে নিজেকে নোটিশ দিবে না, তাহলে দুটোই অপশন থাকতো, আইন মন্ত্রণালয় আর অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সঠিক অ্যান্সার। নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের কে করবে, নেক্সট ফ্রেন্ড মানে পরবর্তী বন্ধু। মিডিয়েশন 89 ধারায় ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোনটি প্রতিকার গ্রহণ করা যাবে না, সেখানে আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না, শুধু রিভিউর সুযোগ আছে। রিভিউ তো অপশনে নাই, তার মানে কোনোটাই নয়। ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রি জারি স্থগিত ক্ষমতা আছে 42 নম্বরে। এরপরে আদেশ 7, বিধি 11, অর্ডার 7, রুল 11-এ 4টা ক্ষেত্র আছে যার কারণে কি করা হয়, মামলা খারিজ হয়। বিনা জারিতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে খারিজ হবে। তো এখানে আসলে 1 মাস দেওয়া আছে, তারা এটাকে 30 দিনে কনভার্ট করেছে। সঠিক অ্যান্সার 30 দিনই হবে, সঠিক অ্যান্সার হচ্ছে 1 মাস, তবে 1 মাস যেহেতু নাই, 30 দিনই হবে সঠিক অ্যান্সার। নিচের কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলে না, প্রশ্নটা খুবই কঠিন, 43 নম্বর, যারা পড়েন নাই তারা পারবেন না। তো সঠিক অ্যান্সারটা হচ্ছে আদেশ 9, বিধি 3। যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কতদিনের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে, এটা 5 কার্য দিবস। অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণে আদালত সর্বোচ্চ কত সময় মঞ্জুর করতে পারে, তো এটা হচ্ছে সর্বোচ্চ 21 দিন। স্থাবর সম্পত্তি নিলামে বিক্রেতা ক্রেতা হিসাবে ঘোষণার অব্যাহতি পরই ক্রেতাকে 25% টাকা জমা করতে হয় নিলামে অংশগ্রহণ করার জন্য। রায় অনুযায়ী প্রণীত ডিক্রিতে স্বাক্ষর করবেন কে, বিচারক স্বাক্ষর করবেন। তো এই ছিল টোটাল 100টা এমসিকিউ। 100টা এমসিকিউর মধ্যে আমাদের সাতকাহন অ্যাডভোকেসি থেকে আমরা যতগুলো পড়িয়েছি, 1 মাসের আমাদের যে কোর্সটা ছিল, যতটুকু আমরা দেখেছি 5টা প্রশ্ন ওই কনসেপ্ট আমরা পড়াইনি। আর এখানে দেখলেন 5টার মতো প্রশ্ন ছিল কনফিউজিং বা ভুল বলেন, যেটাই বলেন, তাহলে 5 5 10টা। আর বাকি 90টা প্রশ্ন কিন্তু আমাদের মোটামুটি আমরা যতটুকু 1 মাসে পড়িয়েছি এটার মধ্যে ছিল। এখন আপনি যদি অ্যাটলিস্ট 3 মাসের একটা প্রস্তুতি নেন, 3 মাসের প্রস্তুতি নিয়ে যদি একটা ভিত্তিক পড়াশোনা করেন, আপনার জন্য পাশ করা কিন্তু কোনো ব্যাপারই না। এখন পরবর্তী পরীক্ষাটা, এখন এপ্রিল চলে যাচ্ছে, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আপনার জন্য প্রায় 7 মাস হাতে আছে। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনাটা শুরু করেন, কোনো একজন শিক্ষকের অধীনে, সেটা কোচিং সেন্টার হোক, অন্য কোথাও হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, গুলা ক্রয় করে যদি পড়াশোনা শুরু করেন, আপনি অবশ্যই পাশ করবেন, আপনার জন্য কোনো সমস্যা কিন্তু হবে না। আর এমসিকিউ রেজাল্টটা আজকে রাতেই দিয়ে দিবে, যদি গভীর রাত হয় কালকে সকাল পর্যন্ত জানতে পারবেন। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু পারবেন না, পড়াশোনা কন্টিনিউ আছে, কন্টিনিউটা রাখেন, কারণ দেখেন 40,000-এর মধ্যে 8 থেকে 9,000-ই পাশ করবে, এটাই বাস্তবতা। কিন্তু প্রশ্নটা কঠিন হয়েছে, যারা নিয়মিত পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু ইজি ছিল। তো যাই হোক, আর লিখিতের জন্য আমরা দেখি যে আসলে কতজন হচ্ছে, লিখিতের জন্য একটা কোর্স চালু করা যায় কিনা, দোয়া করবেন যাতে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।